Asia, Africa, and now right here in the USA. Watch us via Roku on your smart TV. Download the Millennium TV app from the App Store to stream our shows anywhere, anytime. Millennium TV. আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শকবৃন্দ ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, আপনারা যারা দেখছেন আজকের অনুষ্ঠানে অথবা আপনারা যারা দেখবেন ভবিষ্যতে ইউটিউবে এবং ফেসবুকে, আপনাদের সকলকে সারা বিশ্বে যারাই আছেন আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। গুড আফটারনুন ফ্রম নিউ ইয়র্ক হেডকোয়ার্টার। আমাদের আজকের অনুষ্ঠানটি আলাপন মিলেনিয়াম টিভির একটি চমৎকার আয়োজন। আমাকে লজিস্টিক সাপোর্ট দিয়ে আমাদেরকে সবসময় হেল্প করেন ডক্টর নূর মোহাম্মদ ফ্রম নিউ ইয়র্ক, আমাদের সিইও, এবং সাইদুর রহমান মান্না ফ্রম বাংলাদেশ। আপনাদের দুজনকে সহ যত কলা কৌশলী প্রোগ্রাম করছেন প্রত্যেককে আমি অভিনন্দন জানাচ্ছি। এবং আজকের অনুষ্ঠানটি আমরা এমন এক সময় দর্শকবৃন্দ শুরু করেছি ঠিক যখন বাংলাদেশে নতুন সরকারের পদযাত্রা শুরু হয়। গণ আন্দোলনের মাঝে ছাত্র জনতার বিশাল একটা অংশের আত্মত্যাগের মাঝে আজকে আমরা নতুন সরকার পেয়েছি ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে। উনি প্রধান উপদেষ্টা, ওনার 16 জন উপদেষ্টা সহ ওনারা সরকার শুরু করার পরে আমাদের আজকের আলাপন অনুষ্ঠানটি এই প্রথম আমাদের এপিসোড, যেটা যে এই নতুন সরকারের প্রথম অনুষ্ঠানটি আমরা করতে যাচ্ছি আলাপন। প্রতি শনিবার আমরা করে থাকি। সো আজকের এই অনুষ্ঠানে আমার সাথে আছেন মাই রেসপেক্টেড ব্রাদার, হি ইজ এ লিডার, উনি অর্থনীতিবিদ এবং উনি শিক্ষাবিদ। Nobody else other than him is talking a lot about education in the United States of America. আমরা ওনার সাথে অনেক 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 বেশি বেশি করে ওনার সাথে আমরা অনুষ্ঠান করেছি, যেগুলো সেমিনার ভিত্তিক। That's Dr. Shaukat Ali. He's our proud guest today. Welcome to our show, Dr. Shaukat Ali. আপনাকে পেয়ে আমরা অত্যন্ত খুশি। আপনি জানি রিসেন্ট ডেজে টক শোতে আপনি সুপারস্টার যারা আছে, ইউটিউব বলেন, বিভিন্ন টেলিভিশন টক শোতে, আপনি ইউ আর ওয়ান অফ দ্যাম অ্যাজ ওয়েল। আপনার বলিষ্ঠ ভূমিকা এই সরকার বিরোধী আন্দোলনে সত্যি ডক্টর ইউনূস আমরা করেছি। আমিও স্টেট ডিপার্টমেন্ট ব্রিফিংয়ে ডিওপতি গিয়েছি, জেকব বিল্টন গিয়েছি, রাব্বানি গিয়েছে, আরও অনেকেই করেছে। কিন্তু ডক্টর শওকত আলী যে কথাগুলো বলতেন, সরকার বিরোধী চাবুকগুলো মারতেন আপনি। সো আমি আপনার এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানিয়ে বলবো, ফ্লোর ইজ ইয়ার্স, প্লিজ সে গুড থিং। আর আপনি দর্শকবৃন্দ একটা উল্লেখযোগ্য যে উনি আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা এবং ডক্টর ইউনূসের উনি অত্যন্ত কাছের লোক। একটি অনুষ্ঠান করেছিলেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। আই ওয়াজ ইন দ্যাট প্রোগ্রাম। আমি ওনাকে বাঘের বাচ্চা বলে ডাক দিয়েছিলাম প্রোগ্রামে। এমন একটি শো উনি করেছিলেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। বিশদ উনি বলবেন। আমরা ওনার থেকে ডক্টর ইউনূস সম্বন্ধে অনেক কিছু জানবো। চলুন আমরা কথা বলি আর সময় না বাড়িয়ে। উইথ দ্যাট নোট, প্লিজ গো অ্যাহেড। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু ভাই, অনেক কথা আপনি আমার সম্পর্কে বলেছেন, কিন্তু আমি যে জিনিসটা বিষয়ে গর্ববোধ ফিল করি সেটা আপনি লাস্টে বলছেন। সেটা হলো যে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্লাসের ছাত্র। এই 50 বছর আগের হবে, 50 years ago, জাস্ট ক্লাসের টিচার হওয়াতে। এবং আমার শিক্ষক পরবর্তীকালে নোবেল বিজয়ী আমাদের বিশ্বমুখ। আমি তার পদপ্রান্তে বসে লেখাপড়া করার ক্লাসে সৌভাগ্যটা হয়েছে। এইটা আমি ফিল করি, এইটা আই ফিল ভেরি গুড। এবং আমি মনে করি স্যারের ছাত্র আগেও যেভাবে ছিল, এখন আমি শিক্ষার পর্যায়ে আছি। থ্যাংক ইউ। তো স্যারকে অনেক কংগ্রাচুলেশন যে তিনি জাতির এই ক্রান্তি লগ্নে একটা বিশাল ভূমিকা তিনি নিয়েছেন। তার সাথে দীর্ঘদিন বিভিন্ন পর্যায়ে আমি বিভিন্ন সময়, ইনক্লুডিং লট অফ প্রেসিডেন্টস, আমি গিয়েছি, দেখেছি তার কর্মদক্ষতা এবং ক্ষমতা। আমরা এত গর্বিত যে তিনি যে রাজি হয়েছেন এই দায়িত্ব। আপনি জানেন এর আগে বহুবার প্রস্তাব হয়েছে, তিনি কখনো গ্রহণ করতে পারেননি। ইনক্লুডিং জিয়াউর রহমানের সময় থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাকে ইকোনমিক অ্যাডভাইজার বানাতে চেয়েছিলেন বহু আগে, উনি রাজি হননি। কিন্তু বিহাইন্ড দ্য সিন তিনি কিন্তু তাকে সাহায্য করেছেন সবসময়। অনেক এভিডেন্স এগুলো আছে। যাই হোক, আমি এই পর্যায়ে মিলেনিয়াম টিভিকেও ধন্যবাদ জানাই যে এই টেলিভিশনের যে স্বত্বাধিকারী নূর মোহাম্মদ ভাই বহু আগে থেকেই আমরা একটু স্পষ্টভাষী কথাবার্তা বলে অনেক টেলিভিশন বা অনেক চ্যানেল আমাদের এই কথাটা অনেক সময় তারা বলেই দিত
যে স্যার বা ভাই একটু বুঝে সুঝে বলতে হবে। নূর মোহাম্মদ ভাইকে আমি never said to me as well. Thank you Millennium TV. I must acknowledge it যে নূর মোহাম্মদ ভাই আমার ব্যাপারে অন্তত কখনো বলেনি যে শওকত ভাই একটু চিন্তা ভাবনা করে বলবেন। নো, মানে তুখোড় যে সময় এই পয়েন্টটা আপনি একটু বলে আপনি একটু সহযোগিতা করে ডাক্তার তোফাদ্দার আমাদের সিও আমাকে বলতেন, আমি জিজ্ঞেস করতাম মাঝে মাঝে, উনি বলতেন যে আপনি ওপেন, আপনি যেটা করতে চান বলেন, ডোন্ট ফিয়ার হিয়ার। কারেক্ট কারেক্ট। সো এ ব্যাপারে অবশ্যই মিলেনিয়াম টিভিকে আমি ধন্যবাদ দেব যে তিনি এই সুযোগটা, এই প্ল্যাটফর্মটা ব্যবহার করার জন্য আমাদেরকে, আমি এই স্টুডিওতে বহুবার আসছি, অনেক সময় অনলাইনে করেছি উইথ ইউ অলসো অল দি টাইম, এবং আপনি একজন সফল সঞ্চালক, অনেক কষ্ট, অনেক বিজি থাকার পরেও we keep continuing this. Washington থেকে I don't know how you manage it all this thing. সব আল্লাহ তাআলার রহমত। And you my very favorite person. You too. সুতরাং I feel very comfortable. আমরা মত দুজন স্টুডিওতে ফার্স্ট টাইম বসছি। ফার্স্ট টাইম। Yes. এটা এবং not only that, এই সরকার পরিবর্তন, বিপ্লবী সরকার আসার পরে প্রথম। Yes, that is আমি বলেছি। Yes. So you said আপন ফার্স্ট এপিসোড নতুন সরকারের। Yes. So আমাদের এটা আনন্দের দিন কিন্তু। Yes. আমরা we are enjoying. আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে নতুন সরকারকে অভিনন্দন জানাচ্ছি যে they will do every success on their way. Congratulations. আমরা সব সময় থাকব, কারণ অনেক কষ্ট, you know that আমরা একসাথে অনেক ফাইট করেছি। ও বাবা, এই ফ্যাসিস্ট, এই ডিক্টেটর, এই অর্থ পাচারকারী, যে কথা আমি আগে বলেছি, বহু জায়গায় বলেছি যে 200 বছরে ব্রিটিশ যে পরিমাণ অর্থ পাচার করতে পারেনি, যেটা 25 বছর পাকিস্তানে পারেনি, ফ্যাসিস্ট ডিক্টেটর স্বৈরাচারী হাসিনা 15 বছরে তা করেছে। সিম্পল হিসেব। অ্যাজ অ্যান ইকোনমিস্ট আমি বহু উদাহরণ দিতে পারি, কিন্তু আমি এত দেব না, বাট শি ডিড ইট। এবং সব থেকে দুঃখজনক যে স্বাধীন বাংলাদেশকে এত লুটপাট করার মানে চিন্তা আসলো কি করে তার মাথায়? হত্যা, খুন, গুম যত রকম আছে, তার ছাত্রলীগের লোকদের দিয়ে আমাদের মেয়েদেরকে, ইউনিভার্সিটি মেয়েদেরকে ধর্ষণ শুধু না, একটা বিজনেসে শুরু করলো যে রাজনৈতিক করতে হলে মেয়েদেরকে বড় বড় নেতাদের কাছে যেতে হবে। আপনি দেখেছেন ভদ্রনেশ্বর কলেজে, দেখেছেন কিভাবে পিটিয়েছে। কারণটা কি? মেয়েরা বলছে যে তুই আমাদের, এরা কিন্তু ছাত্রলীগের মেয়ে, যে তুই আমাদেরকে অমুক অমুক যাওয়ার প্রস্তাব দিলি কি করে? তুই তো একটা মেয়ে। এক বান্ধব মায়। আলহামদুলিল্লাহ আজকে আমরা একটা নতুন শুভ দিন, যেটাকে আমরা বলেছি যে দ্বিতীয় স্বাধীনতা। বাবু ভাই প্রথম স্বাধীনতা আমি দেখেছি, আল্লাহ রহমত, 17.5 বছর বয়সে আমি যে বিজয় দেখেছি, আমার মাথার মধ্যে ট্যাঙ্ক চলে গেল, ইন্ডিয়া কত কি হলো। এবং ইউ নো দের শেমফুল, ইট ইজ এ শেম যে সরহদ্দি উদ্যানে আমার একজন সেক্টর কমান্ডার ছিল না। আমাদের সর্বজনের শ্রদ্ধেয় জেনারেল উসমানও সেখানে নাই। বাংলাদেশের রাজনীতিক তৎকালীন বাহাদুর যে যাই করুক না কেন, এখন সেখানে সেই সারেন্ডার টেবলে নিয়াজির পাশে বা জেনারেল অরোরার সাথে বা জেনারেল জাকুব মালিকের সাথে কেউ সেখানে ছিল না। ইট ইজ এ শেম। এবং এই কারণে আজকে ইন্ডিয়া বলে যে বিজয় দিবসে 16 ডিসেম্বর বিজয় তো আমাদের, তারা ওইটাই পালন করে, তারা বলে এটা তো আমাদের বিজয়। হোয়াট এ শেম। সো আমরা এখান থেকে আমাদের ছাত্র ভাই বোনের যে সাহস আমি দেখেছি, আমি 71 সালে এই জিনিস কখনো দেখিনি, এই বোনগুলোর যে সাহস। দর্শকদের তো আমি আমার ওনার সাথে আমি এক পর্যায়ে আমরা এই অনুষ্ঠান থেকে যাদের আত্মদানের মাধ্যমে আজকে এই নতুন সরকার এসছে, যারা তাদের মাগফিরাত প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন, যারা মারা গেছেন, তাদের জন্য শহীদের মর্যাদা দেন, আমিন। এবং যারা আহত হয়েছেন বা বিভিন্নভাবে টর্চার হয়েছেন বা বিভিন্নভাবে এখনো বিভিন্ন জায়গায় তাদেরকে পাওয়া যাচ্ছে না, গুম খুনের মতো যা চলেছে, প্রত্যেকের জন্য আমরা দোয়া করছি। শুধু দোয়া করলে হবে না বাবা ভাই, আমি এখানে একটা জিনিস যোগ করতে চাই। আপনি মুক্তিযোদ্ধা হয়েছে 35,000, আমি ফিল্ডে ছিলাম, কারা মুক্তিযোদ্ধা করেছে, তাদের চেহারা কি খেয়েছে, কি পড়েছে, কি করেছে, এভরিথিং ইনস এন্ড আউট আই নো। আপনি এখানে 2.5 লক্ষ বাড়ি দিয়েছেন, প্রত্যেকবার এই সমস্ত ইয়ারকি মেরেছে। এই যে দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের আমার মুক্তিযোদ্ধাদের কি হবে? আমি কিছুটা ক্লিপ দেখেছি আজকে, যারা আহত হয়েছে বলেছেন আজকে, আমি I was watching before I came to the show, যে উনি বলেছেন যে ছাত্ররা তোমরা যা করে দিলে তা কেউ করতে পারে না, এটা সেকেন্ড বিজয় আমাদের, এবং তোমাদেরকেই এটা টিকিয়ে রাখতে হবে। এক্স্যাক্টলি, দিস ইজ এ লার্নিং মোমেন্ট ফর অল পলিটিক্যাল পার্টিজ অ্যাক্রস দি বোর্ড।
তাদের শিখতে হবে। আপনাকে আমি কোশ্চেন করতে যাচ্ছি ডক্টর শওকত আলী, যে কি কি পদক্ষেপ ইতিমধ্যে নতুন সরকার নিয়েছেন বলে আপনি মনে করেন? আমি লাস্ট 3-4 ডে এক্স্যাক্টলি অনেকগুলো পরিবর্তন তিনি করে দিয়েছেন, স্যার এটা করেছেন। এবং মন্ত্রী পরিষদে উনি শহীদ আবু সাইদের বাড়িতে গিয়ে যে বিরল ব্যাপারটা দেখালেন, কোন সরকার এগুলো আজ পর্যন্ত করতে পারে না। তো সব থেকে যে জিনিসটা আমার ভালো হয়েছে, বাবু ভাই আমরা অনেকদিন এই আন্দোলনে আছি, এত সুন্দর কথা, মাত্র বিপ্লবী সরকারের দায়িত্ব কেবলই নেওয়ার কথা উঠেছে, তখনই তার সাক্ষাৎকারে তিনি বলে দিয়েছেন বিবিসির সাথে যে ভারত যদি যদি বাংলাদেশের কোনো বিষয়ে কোন রকম হস্তক্ষেপ করে বা ঢোকার চেষ্টা করে, সেভেন সিস্টার সাথে সাথে খণ্ড বিখণ্ড, সেটা উনি ফ্রান্স থেকে আসার পথেই বলে দিয়েছেন। এবং এর ভিতরে কিন্তু তার মানে উনিও বাঘের বাচ্চা, উনি বাঘের বাচ্চা নাম্বার 1, ইউ নাম্বার 2। না এটা সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। এই যে কথাটা ভারতকে এত বড় স্ল্যাম করা, তার সাথে কিন্তু সবথেকে ভালো বন্ধুত্ব কিন্তু ভারত সরকারের। ভারত সরকার এন্ডোর্স করেছে অন ইউনিভার্সিটিতে তিনি ইয়েসের কথা বলেছেন। তাইলে কি ডক্টর শওকত আলী আপনি মনে করেন এই ঝাড়ির চোটেই ভারতের এন্ডোর্সমেন্ট অতি দ্রুত আসছে? মোদি দি বুচার অফ গুজরাট বলে আমি যাদের চিনি, যেখানে আমাদের রাষ্ট্রপতি আপনার ওবামা তার ভিসা ক্যান্সেল করেছে, পাসপোর্ট ক্যান্সেল করেছে, দিস বুচার ব্লাড ইজ অন হিজ হ্যান্ড, সে স্বীকৃতি দিয়েছে এক ঝাড়ির কারণে। সেভেন সিস্টারে যদি আপনি তার জিওগ্রাফিক্যাল পজিশন দেখেন, আরে যদি আপনি তাদের সুযোগ দেন, আমি বলে দিচ্ছি বাবু ভাই, এটা ডক্টর ইউনূস করবেন। ভারত আমাদের প্রতিবেশী দেশ, কত বড় বাহাদুর, এই যে ইন্ডিয়া, যে আমি যে ভার্সন গুলো ওর মধ্যে আমি কিন্তু নাই। এই মহাদেশ বড় দেশ স্বাধীনতা দিয়েছে, এগুলো ননসেন্স গ্যাবারির জন্য আমার সামনে কেউ, যেখানে অন্তত আমি থাকবো সেখানে জন্য এগুলো না বলে। আমরা চাবো, মণিপুর আছে, পশ্চিমবাংলার মমতা যে কাণ্ডটা করেছে, আমি তো মমতা ওই দিন থেকে আমি কিন্তু মমতা দিদি বলা শুরু করেছি, মমতা দি, যে আমাদের বিপদ দেখে তিনি পরিষ্কার বলেছে বাংলাদেশের ছাত্রছাত্রীরা যদি আশ্রয় নিতে আসে আমার দেশের বর্ডার খুলে দেবো, যে কারণে তাকে রিভিউ করা হয়েছে সেন্ট্রাল কমিটি থেকে। she next day she said what I said, I stand by it. Excellent, তিনি আমার দিদি, এবং আমরা হিন্দু মুসলমান সব এক। কোন আপনি যেহেতু হিন্দু মুসলমানের কথাটা আনলেন ডক্টর শওকত আলী, I have to ask you a few things. আপনি একটু সুন্দরভাবে গুছিয়ে যদি বলেন, দর্শকরা দেখছে, যারা ওয়াচিং, people are watching social media more than anything else nowadays. Right. Only phone, you can see everything. এই প্রথম আমি দেখলাম ডক্টর শওকত আলী যে, এবং দর্শকরা বলছি যে সোশ্যাল মিডিয়াতে যেটা এসছে অনেকে ফেক বলে দিচ্ছিল, কিন্তু I was thinking that how come all truth, all fact যেগুলো বলছে সবগুলোই সত্যে পরিণত হচ্ছিল। সোশ্যাল মিডিয়াতে কোনো মেসেজ তার পিছনে ক্রস চেক করার বিভিন্ন এভিডেন্স দিয়েছিল স্টুডেন্ট গুলা, যাতে এটাই সত্যি, একটু পরে দেখা যায় দ্যাট ওয়াজ দ্য ফ্যাক্ট। আমি বলবো যে আওয়ামী প্রপাগান্ডা চলছে কিছু, আমরা এগুলো কেউই কর্ণপাত করি না বা কেউ করছেও না, মিডিয়াও না, আমরাও না, যারা আমরা হোস্ট করছি প্রোগ্রাম। বাট দ্য থিং ইজ, এই যে প্রপাগান্ডা করছে হিন্দু বা বৈষম্য দেখানো যাচ্ছে, বৈষম্য বিরোধী আন্দোলন দিয়ে তো বাংলাদেশের নতুন সরকার আসলো। এখানে বৈষম্যর ব্যাপারটা যদি আপনি ক্লিয়ার করেন, এটা ফেব্রিকেটেড ভাবে করছে যে কিছু মন্দির হিন্দু দেখাচ্ছে, বর্ডারে অনেক নাকি সমস্যা হচ্ছে। আমরা যতটুকু জানি মিডিয়া সোর্স থেকে, দোজ আর ফেব্রিকেটেড, দোজ আর ফলস, এলিগেশন বাজারে খাবে না। প্লিজ আপনি যদি বলেন। দেখেন, আপনি যেহেতু বুদ্ধিজীবী বললেন, আমি বুদ্ধিজীবী, আপনাকে সতর্ক থাকতে হবে। কিন্তু আনফরচুনেটলি বিএনপি সব থেকে বড় মিস্টেক করে আসছে, এই জন্যই তাদের কপাল অনেক দুঃখ হয়েছে। সেটা হচ্ছে, আমি বলে দিই যে তারা কিন্তু কোনো বুদ্ধিজীবীকে নার্চার করেনি, যেটা আওয়ামী লীগ করতো। আমি নার্চারের কথা এই ক্ষেত্রে বলছি যে ইভেন ইনকারেজ করেনি কাউকে। আমরা কাউকে, কেউ আমাকে কখনো বিএনপির কোন লোক বলেনি শওকত ভাই আপনি কথাটা ভালো বলেছেন, I don't need that damn thing, any other thing. You did. But look, ডক্টর সারোয়ার সাহেব আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি, খুবই পণ্ডিত মানুষ। যশোর এডুকেশন বোর্ডের তিনি সেকেন্ড বয়, ম্যাট্রিক পাসের সময় যশোর বোর্ডে ছিল, পটুয়াখালী বাড়ি, অত্যন্ত ভালো মানুষ, আমি শ্রদ্ধা করি। কিন্তু আমার সাথে টক শোতে কয়েকদিন আগে তিনি বললেন যে এই যে হিন্দুদের বাড়ি পোড়ানো হলো, এইটা হলো স্বাধীনতার সময়, এইটা সেইটা। তা আমি বললাম, সরোয়ার ভাই আপনাকে অনেক রেসপেক্ট করি, আপনি আমাকে বলেন যে আজকে আপনি কোথায় ছিলেন। আমি অন দি রেকর্ড আমি বলেছি
যে বেনজির যে গোপালগঞ্জের মতো জায়গায় হিন্দুদের সমস্ত জমি কিনলেন। আপনি বলেন আমার জমি আছে, এখনো গ্রামে আমার বাড়িতে জমি আছে। আপনি বলেন যে 5,000 একর জমি কিভাবে একসাথে আপনি কিনে নিলেন? কে বিক্রি করেছে আপনার কাছে? আজকে হিন্দু ভাইরা এই হাসিনা থাকতে, এই ডিক্টেটর থাকার সময়, এই স্বৈরাচারিণী থাকার সময় তারা বলেছে যে আমাদের জমিগুলো বেনজির জোরপূর্বক দখল করেছে। তখন আমি কি বলেছি? আমি পরিষ্কার বলছি হিন্দু ভাইদের, এই আমি কিন্তু তোমাদের সাথে আছি ভাই, তুমি ওই বেনজির দখল করো। বেনজির তখন কিন্তু সরে গেছে, কিন্তু হাসিনা তো সরিনি। আমি বলছি তোমরা দখল করো, তোমরা দখল করো, তোমাদের যে যে জমি প্লট যে অরিজিনাল ডকুমেন্ট আছে সেটা দখল করো, আমি তোমাদের সাথে আছি। আপনারা কোথায় ছিলেন? আমি সরোয়ার ভাইকে বলেছি। জমি দখল, এখন আপনি বলছেন মুসলমান সব সমান, জমি দখল যারা করছে তারা এবং হিন্দু মুসলমানের জায়গাটা আপনি একটু ওয়েট করেন, আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। এরা সন্ত্রাস। বিজ্ঞাপন বিরতি থেকে এসে আমরা সেই জঙ্গির প্রসঙ্গে যাচ্ছি। দর্শক আমাদের সাথেই থাকুন। মা, আমি ড্রাইভে আছি, পরে কল করছি। ব্যস্ততা, একাকিত্ব। মা কেমন আছো? মা ভালো। ওষুধ খেয়েছো? খেয়েছি, দুপুরে ওইটা আর রাতে ওই দুটো। মা কি ভুলভাবে ওষুধ খাচ্ছে? কর্তব্য, গোল্ডেন এজ হোম কেয়ার। দায়িত্ব, আপনার প্রিয়জনকে ভালো রাখা আমাদের দায়িত্ব। গোল্ডেন এজ হোম কেয়ার, আপনার সাথে প্রিয়জনের পাশে। দর্শক আমরা আবারও ফিরে এসেছি। চমৎকার আলোচনা চলছিল ডক্টর শওকত আলীর সাথে। ওনাকে আমরা বাঘের বাচ্চা বলি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। ডক্টর শওকত আলী, আপনি জঙ্গি এবং এই সংখ্যালঘু দিনের কথা বলছেন, তার মাঝে আমি কোশ্চেন ছুড়ে দিতে চাই যে আপনি অনুষ্ঠানে কোন রকম সাজেশন দিচ্ছেন কিনা বর্তমান নতুন সরকারের নবীন এবং নবীন এবং নতুনদের সমন্বয়ে যে চমৎকার একটি 17 জনের টিম ছাড়া হয়েছে বাংলাদেশে, দেশটাকে আমি বলবো যে রিবিল করার জন্য। দেশটাকে কিন্তু বহুভাবে বিধ্বস্ত হয়েছে। আজকে প্রধান উপদেষ্টা পদত্যাগ করলেন, পদত্যাগের হিড়িক পড়েছে, বলতে হচ্ছে না দে আর লিভিং বাই দেয়ার ওন। সরি, আই এম রিয়েলি অ্যাকসেপ্ট মাই অ্যাপোলজি। প্রধান বিচারপতি, সব উলটপালট হয়ে যাচ্ছে। আমরা খুব এক্সাইটেড যে এত পরিবর্তন হচ্ছে। প্রধানমন্ত্রী পরিবর্তন হয়েছে, কিন্তু প্রধান উপদেষ্টা না। আই এম সরি, উই কংগ্রেচুলেট হিম যে উনি ওনার কাজগুলো করে যাচ্ছেন। জনাব শওকত আলী, যারা যে প্রধান বিচারপতি যিনি পদত্যাগ করলেন, একটা তোপের মুখে আমি বলবো, এই যে নতুন সিস্টেমগুলো চালু করা হচ্ছে, আপনার পক্ষ থেকে আপনার অনেক নলেজ আমি জানি, আমি দাবি করে বলছি, হোয়াট ইজ ইউর সাজেশন টু দ্যাম? আমি একটা কথা প্রথমেই বলি, এই লোকই সেই লোক, আমরা যেন ভুলে না যাই। উনি বলেছেন যে আমি শপথবদ্ধ রাজনীতিবিদ। হোয়াট দ্য হেল ইউ টকিং অ্যাবাউট? শপথবদ্ধ রাজনীতি মানে তোমারও জায়গাটা আছে ইন্ডিয়াতে, কারণ তুমি যার কাছে শপথ নিয়েছো, যে বিচারপতি মানে হচ্ছে নিউট্রাল, তাই না? নিউট্রাল পজিশন। আর উনি বললেন যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ বিচারপতি মানে, এই যে টোটালি ননসেন্স একটা গ্যাবারেজ করলে এ কি করে স্বাধীন বাংলাদেশে এখন এই 3-4 দিন উনি ক্ষমতায় থাকলেন? দ্যাট ইজ এ কোয়েশ্চেন। এ কারণে আমার প্রথম সাজেশন হচ্ছে রেভলিউশনারি কমান্ড কাউন্সিল অ্যাডভাইজারি কমিটি গঠন করতে হবে। রেভলিউশনারি কমিটি, তারা প্রত্যেকটা ডিপার্টমেন্টের খবর নেবে, সে পুলিশ হোক, মিলিটারি হোক, বিজেপি হোক, বা বিচার বিভাগ হোক, শিক্ষা বিভাগ হোক। এই কমান্ড কাউন্সিল একটা অ্যাডভাইজারি কমিটি, তারা এগুলো বের করে সমস্ত জিনিসগুলো দেওয়া হবে আমাদের প্রধান নির্বাহী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে। আর স্যার আর তার ডিপার্টমেন্টে এগুলো ডিস্ট্রিবিউট করবে এবং কিক দেম আউট। তা না হলে তারা কিন্তু বিপদে পড়বে। প্রধান বিচারপতি পদত্যাগ করে সে কথা আপনি বলবেন না, কি মাধ্যমে পদত্যাগ হইলো, কোন কারণে হলো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। পিপল নিড টু নো, ভেরি ইম্পর্টেন্ট। আর আজকে আমি যা বলবো, বাবু ভাই আপনি একটা প্ল্যাটফর্ম পেয়েছেন, আপনার কিন্তু বারবার এই জিনিসগুলো তুলে রাখবেন। টাকা না হলে মনে রাখবেন একটা কথা, স্বাধীনতা যুদ্ধের পরে গণতন্ত্র আমরা নিয়ে আসার জন্য যুদ্ধ করলাম। 75 সালে ব্যাম্বু দেওয়া হলো, বাকশাল গঠন করে, আমরা বাচ্চা ছেলে, আমরা হাত পাই ধরেছি শেখ সাহেবের কাছে। মানে আপনি বলতেছেন এমন কিছু যেন না হয়, যাতে এই আমাদের এই সেখানে গেল তো 73 শুনলেন না উনি ভাগ করলেন বিভিন্ন ভাবে, অনেক ইতিহাস, এগুলো পরে বলবো। তারপরে 75 উনি 12টা বাজি দিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এসে আবার গণতান্ত্রিক, যে গণতন্ত্র আপনি এনজয় করেছেন, যে গণতান্ত্রিক প্রক্রিয়াতে শেখ হাসিনা আসছে, এটা কিন্তু তার বাপের দেওয়া গণতন্ত্র ছিল না, এটা জিয়াউর রহমানের গণতন্ত্র। আসার পরে উনি এখন ব্যাম্বু দিয়ে জিয়াউর রহমান তো শেখ হাসিনাকে আসার সুযোগ করে দিয়েছে। সে তো আর ইতিহাস, সে তো আমি জানি, তখন আমি সাংবাদিক,
এটা অনলি জিয়া এন্ড দি জিয়া অনলি পারমিট করেছে। তার মন্ত্রিসভায় বৈঠক হয়েছিল, আই ওয়াজ দেয়ার। উনি তো বহুদলীয় গণতন্ত্র খুলতে গিয়েই তো শেখ হাসিনাকে দেশে আসতে শুধু না, সেখানে তার আগে যখন মন্ত্রিসভায় মিটিং হয়, সেই মিটিং আমি তখন দৈনিক দেশে এডিটোরিয়াল স্টাফ, আই ওয়াজ ভেরি ইয়ং পারসন। তো তখন মন্ত্রীরা বলল যে খাল কেটে কুমির নিয়ে আসবেন না, শত্রুর কখনো বিনা সুযোগ দিতে নাই, ও ভালো হবে না, দিস এন্ড দ্যাট, স্যার নিয়ে আসবেন না, ও কিন্তু আমাদের খবর আপনার বেশি ক্ষতি করবে, সমস্ত জিনিস। জিয়া রহমান বড় গুণ ছিল, তিনি ডিবেট করতেন, পছন্দ করতেন এবং শার্প আইকিউ ছিল। উনি এই ডিবেটের ভিতরতে ওনার নিজস্ব চিন্তা ভাবনা ওর সাথে অ্যাডজাস্ট করতেন। তো উনি বলেছিলেন ওই মন্ত্রিসভায় যে একটা মেয়ে তার বাপের খবরটা জিয়ারত করতে আসবে, তার মার খবরটা জিয়ারত করতে আসবে, আর আপনারা যেটা বলছেন যে সে কবে কি করবে না করবে, আমি এই ধরনের জিয়া না, আমি মেয়েটাকে আসতে সুযোগ দিই। তখন তো তার কেউ চিনত না, তো বলে যে না আমি তাকে সুযোগ দেব, এবং তাই দিয়েছিলেন। এই না এই স্বৈরাচারী জীবনেও কি একদিন তার কাছে কৃতজ্ঞতা উল্টা করেছে, উনি বঙ্গভবনে যে তার হাত পাই ধরছে জিয়া রহমান সাহেবের, যে আমার বাপের যে আছে দেয় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, শেখ হাসিনা রাজাকার বলেছেন জিয়া রহমানকে, বলুক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বললেন ভাইস প্রেসিডেন্ট আব্দুল সাত্তারকে যে স্বাধীনতার ঘোষণা দিলেন, ঘোষককেই বলে দিলেন রাজাকার। উনি বললেন যে এই বাড়িতে যা আছে সব দিতে হবে। কেন ইমাজিন সেই বাড়ি থেকে যে শেখ কামাল যে গুলি করছিল, তার যে কেস থাকে না, যে কেসগুলো পড়ে রয়েছে, সেইটা সহ গোলাপ থেকে, বারুদ থেকে, রাইফেল থেকে কিছু স্বর্ণ কর্ণ পড়েছিল, এভরিথিং জাস্টিস আব্দুল সাত্তার তার হাতে পুতলা করে দেয়। ইট ইজ এ সেম। লোকে সেই সময় বলছে আসছে স্যার আপনি ওই একের আমরা মনে একটু ঘুরে যাচ্ছি, ওইটা নিয়ে আপনার সাথে আরেকটা এপিসোড করবো, জিয়া রহমান, শেখ হাসিনা, ওইসব নিয়ে। কিন্তু আজকের এপিসোডটা আমি ডেডিকেট করতে চাই নতুন সরকার কি করছে। আপনি একটা চমৎকার মানে গাইডেন্স দেওয়ার মতো একটা গাইডেন্স, আমাদের বিভিন্ন অনুষ্ঠানে আমরাও একটা দলের অনুসারী, আমি হোস্ট হলে অনেক সময় বলতে পারি না, বাট আপনি অনেক সময় গাইড করেছেন। আমি দেখছি যে নির্বাচন কমিশন নাম্বার 1 যে উপদেষ্টা সদ্য শপথ গ্রহণকারী উপদেষ্টা আমার খুব ফেভারিট যারা আসিফ নজরুল, উনি আজকে একটা, আমি ক্লিপগুলো কথা বলছি যে আজকের ক্লিপগুলো, যে আমরা যুক্তরাষ্ট্রে এখন বাজে 12টা 1টা, বাংলাদেশে বাজে 10টা, আজকেরই ক্লিপগুলো আমি যেটা বলছি যে কোশ্চেন করছিল এবং তারা প্রত্যেকে আনসারগুলো দিচ্ছে ভেরি অপটিমিস্টিক, যে নির্বাচন কমিশন ইমিডিয়েট আপনারা জিজ্ঞেস করতে গেলে বলছে ইয়েস অফকোর্স উই উইল। সো কি কি জিনিস অতি দ্রুত পরিবর্তন করা দরকার, বা যারা যেখানে আছে তারা অতি দ্রুত চলে যাওয়া দরকার, কোনগুলো মনে করছেন? সব পর্যায়ে ইলেকশন কমিশন তো গ্রাম পর্যায়ে চলে গেছে, সমস্ত জিনিসগুলো need to be reachable right now, starting from the headquarters. Yes, and ইলেকশন নির্বাচন কমিশন, তারপরে ভোটার লিস্ট দিতে হবে। মনে রাখতে হবে এই আমার বাচ্চা ভাই বোনগুলো যারা শহীদ হয়েছে, জীবনেও এরা বাংলাদেশে কোনোদিন ভোট দিতে পারেনি। আপনারা যারা বিএনপির বুদ্ধিজীবীগিরি করেন, এইভাবে ওইভাবে করবেন না। এখানে পরিষ্কার যা হয়েছে তাই বলবেন, এই বাচ্চাগুলোর অধিকার ছিল, তাহলে বাচ্চাগুলোর অধিকার যদি ডক্টর স্বাগত আসে, তাহলে এই যে দুইজন বাচ্চা আজকে 24 বছর বয়সের দুইজন আমরা নতুন নবীন উপদেষ্টা পেলাম, মিস্টার নাহিদ, আরেকজন বোধহয় দুজন দেওয়া হয়েছে, তাদের থেকে বাকি যারা সারা বাংলাদেশে এত বড় গণ অভ্যুত্থান তো এমনিও হয়ে যায় না, তাদের সহকারী উপসহকারী অনেক স্টুডেন্ট ছিল, যখন তাদের 6 জনকে ভাতের হোটেল, যে কি নাম ওর নামটাও মনে করতে ইচ্ছা করছে না, হারুন, তখন তাদেরকে নিয়ে অত্যাচার করছিল, তখন তাদের দিয়ে একটা স্টেটমেন্ট দেওয়া হলো। কিন্তু দেখেন তাদের সেকেন্ড টিম, থার্ড টিম সারা বাংলাদেশে কিন্তু আমার লাউন দাঁড়িয়ে যাচ্ছে, হাউ দে কোঅর্ডিনেটেড, এক্স্যাক্টলি তারা কিন্তু থেমে থাকে নাই, এখানে বরঞ্চ বেড়েছে। এদের যখন ইনজেকশন পুশ করা হলো, ভাত খাওয়ানো হলো, তাহলে আপনি ওই ছাত্রদেরকে কোথাও না কোথাও অবশ্যই সম্পৃক্ত করার জন্য আপনি দাবি জানাচ্ছেন। তাহলে যে মেয়েগুলো রাস্তায় আসছে, যে মেয়েগুলো আসছে, ইউ মাস্ট ফার্স্ট প্রায়োরিটি গিভ দেম এ সাম কাইন্ড অফ জব, এনি প্লেস, এনি টাইম। তাদের প্রতি মর্যাদা, শহীদ যারা হয়েছে 71 সালে স্বাধীনতা যুদ্ধের, তার থেকে বেশি মর্যাদা দিতে হবে তাদের। বা এই স্বৈরাচারীকে আমরা কেউ কত রকম লড়াই করছি, আমরা দেশে যাইনি 15 বছর, আমরা যেতে পারিনি, কিন্তু ওদের উজ্জীবিত করছি আমরা। সেই ছাত্ররা খালি হাতে যেন কেউ ঘরে না ফেরে। সুতরাং উপদেষ্টা পরিষদ যারা আছে,
স্যারকে আমি এটা যেন খেয়াল রাখে তারা, যে তারা এদেরকে ফার্স্ট প্রায়োরিটি, আমার বোনগুলো যেন কাজ পায় এইভাবে। আর স্যার এটা করবেন আমি জানি, দৃঢ় বিশ্বাস, কারণ উনি তারুণ্যের প্রতীক সারা দুনিয়ায়। ওনার সাথে কমপক্ষে 30টা মিটিংয়ে আমি যোগ দিয়েছি। তার মিটিংয়ে সমস্ত ইয়ং পিপল আছে এবং উনি সবসময় বলেছেন যে তারুণ্য, যারা তরুণ, তাদের হাতেই কিন্তু দেশ গঠন হবে। ইট ইজ এ সারপ্রাইজিং, এবং সারা দুনিয়াতে এটা করছে। আমি একটু ডিফারেন্ট ভাবে যেতে যাচ্ছি, তাকে আমরা পেয়েছি। এই ছাত্রদের সরকারে যেন বিভিন্নভাবে তাদেরকে যেন সংযুক্ত করা হয়, আপনার এই ভূমিকা বিভিন্ন পর্যায়ে বলার জন্য বিভিন্ন পর্যায়ে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এবং আমি দেখলাম উনি ফ্রান্স থেকে রওনা হচ্ছেন, যে আপনি 7 সিস্টারদের উনি যে একটা স্টেটমেন্ট দিলেন যে যদি ভারত আমাকে বা আমাদেরকে কোন রকম ঝামেলা করতে চেষ্টা করে, দুনিয়াতে আমি এটা দেখিনি কখনো। ঠিক তখনই আমরা দেখলাম বিভিন্ন মিডিয়াতে, এটা ভেরি ইম্পর্টেন্ট, আই রিপিট, বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন রকম লিস্ট যাচ্ছিল যে কারা কারা উপদেষ্টা হচ্ছেন। এতে ভয়ানক ভয়ানক বিপদগামীদের নাম বানাচ্ছে। কিন্তু দেখেন ডক্টর ইউনূস যখন ল্যান্ড করলেন, they took a little bit time, but they delivered a very very outstanding team members. Yes. আপনি কি মনে করেন ওই নামগুলা কারা দিতে চেষ্টা করেছিল, বা এই যে টিম দিয়েছেন এই টিমের ভিতরেও কোন সাপ বেজি আছে বলে আপনি মনে করেন কিনা? এখানে একটা কথা বাবু ভাই, যখন যে ওনাকে হারাম করতে পারে, আপনি কেউ সাজেশন দিতে পারে, কিন্তু আপনি অনলাইনেও দিতে পারে যে অমুক লোক থাকে, দ্যাট ইজ देयर চয়েসেস। আপনি ইটস টু আর্লি, বাট আপনি যেহেতু ওনার অতি ঘনিষ্ঠ, আপনার সাথে ডেফিনেটলি কথা হবে, কিন্তু হতে পারে ইনশাআল্লাহ। কিন্তু আপনি স্যার যেটা করেছেন, আই থিংক ইট ইজ বেস্ট চয়েসেস সো ফার। আপনি মনে রাখবেন যে এই প্রসেসে এটা সম্ভব যদি আমরা মনে করি আরো ইনক্লুড করা যাবে। কিন্তু পররাষ্ট্র দায়িত্বে যাকে দিলেন, তাদেরকে যে কথাটা আপনি বলছেন, এই ব্যাপারে আপনাকে সহযোগিতা করতে বলা, এর ভিতরে যদি কোনো দেখা যায় যে 2 নম্বর মাল আছে, শপথবদ্ধ রাজনীতিবিদের ভিতরেও আছে, তো ওটা কিক আউট করে দেওয়া যাবে, কোনো বিষয় না। বাট আমার কথা হলো যে স্যার যে টিমটা দিয়েছেন, এই টিমকে কাজ না করতে দিলে তার আপনি বুঝতে পারবেন না কিছু। এরা ক করলে আমরা বলবো এর বাড়ি কোকোটা। ডক্টর স্বাগত আলী আজকের অনুষ্ঠানে বলতে চাই যে পররাষ্ট্র লেভেলে আমি খুব কাজ করেছি বা করছি। আমি ফরেন প্রেস সেন্টারে যাই, আমি প্রেস ক্লাবে যাই, আমি জাতিসংঘে যাওয়া হয়, পেন্টাগন যাওয়া হয়, হোয়াইট হাউসে আমাদের আনাগোনা আছে, সাংবাদিকতা লেভেল থেকে প্রেস ব্রিফিংয়ে সারা বিশ্ব আমাদেরকে দেখে আমার সাথে জাকিব বিল্টন বসে থাকে এবং উনি চমৎকার কোশ্চেন ছুড়ে ঝামেলা বাঁধিয়ে দিচ্ছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের প্রাউড নোবেল লরিয়েটের ব্যাপারে কিন্তু কথা বলেছেন, ফার্স্ট টাইম বলবো না আমি ঠিক, আর অন্যরা বলেছে কিনা, বাট আমার সামনে বসে স্টেট ডিপার্টমেন্টে যে স্টেটমেন্ট দিয়েছেন জাকিব বিল্টন, যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে তোমরা একটা কেয়ারটেকার গভর্নমেন্ট করে কি একটা নতুন পথ দেখাতে পারো কিনা বাংলাদেশকে, জাস্ট বিফোর ইভেন আমাদের ফাইনাল ইয়েতে প্রেসিডেন্ট যাওয়া পর্যন্ত, আন্দোলন সাকসেস হওয়ার আগ পর্যন্ত কিন্তু এই কথাগুলো বলে এসছে স্টেট ডিপার্টমেন্টে। আমি সেই জন্য বলবো, কেন বলছি কথাটা, যে ফরেন পলিসিতে আমি মিলারকে জিজ্ঞেস করেছিলাম যে এত বছর তোমাকে জ্বালিয়েছি, তোমাকে ধন্যবাদ দিচ্ছি, লাস্ট আপনি কি মনে করেন যারা যাকে দিয়েছে ওনাকে আমি ওনার ধরন দেখে বা বচন দেখে কথা বলে না, ওনাকে যেভাবে দেখছি ফরেন পলিসিতে একটু শক্ত লোক। উনি কেমন শক্ত লোক বলে আপনাকে বড় হয়? না না না, যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যাকে দিলেন মিস্টার তৌহিদ হোসেন, ওনার অভিজ্ঞতা নিয়ে আপনি একটু বলবেন? আমি কয়েকটা টক শোতে অনেক আগে, বোধহয় যমুনা টিভিতে একটা টক শোতে আমিও দূর থেকে অংশগ্রহণ করছিলাম। I believe so. কারণ ওনার অভিজ্ঞতা আছে এবং এই আন্দোলনের অনেক আগে থেকেই, যদিও ঠিক যেভাবে আমরা বলি বিদেশ থেকে, হয়তো উনি এইভাবে বলতে পারেননি, কিন্তু আমি তার আইডিয়াটা, তার মেন্টালিটি যে এটা আমি সেন্স করেছি। ইউ ওয়ান্ট টু স্পিক সামথিং এগেইনস্ট দি কারেন্ট। নাকি প্রধান উপদেষ্টার নির্দেশনা তো উনি অবশ্যই নেবেন, নাকি উনি যেহেতু আছেন, যেরকম আমি যদি কোথাও প্রেসিডেন্ট হই, যেরকম আমার সংগঠনের, আমার সেক্রেটারি কোনো কাজ থাকে না, তো আপনি কি, আমি সরাসরি বলি, এই জায়গাগুলো আমার মনে হয় প্রধান উপদেষ্টা নিজে দেখবেন বলে মূল পররাষ্ট্র নীতি তো তার উপরে। এবং বাট আই টেল ইউ ওয়ান থিং, সাদা মন্ত্রণালয় দেখছেন, কিন্তু উনি ডক্টর মোহাম্মদ ইউনূস আমার সৌদি স্যার, উনি 80টা টেলিফোন নাম্বারে কল করার সাথে সাথে, যেটা কোনো ভায়া মিডিয়ায় যেতে হয় না,
এ পাশে ডক্টর ইউনূস টেলিফোনটা ধরবে, ওই পাশ থেকে সরাসরি প্রেসিডেন্ট অর্ডার দেবে। এর থেকে বড় পররাষ্ট্রনীতি বিষয়ক আর কার কি জ্ঞান বোধ আছে? একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা দেশ হিসেবে প্রাউড, কান্ট্রি হিসেবে প্রাউড। আমরা উনি তো পার্সোনাল একজন ইকোনমিস্ট। আমি তো আশা করছি যে বাংলাদেশ একেবারে মানে দুধের সাগরে ইচ্ছে করলে উনি বহর দেবে। সারা জীবন যে স্বপ্ন তিনি দেখে আসছেন, আমি কোনো চিন্তাই করছি না যে বাংলাদেশের যে রেমিটেন্সের যে আপনি জানেন এখন ইমিডিয়েটলি বিলিয়নস অফ ডলার চলে গেছে, যেটা আমরা এনকারেজ করছি, তাই না? সুতরাং এই ব্যাংকে আপনি রেমিটেন্সের কথা গেলেন, কিন্তু ব্যাংকের সাথে সাথে টাকা পাচ্ছে না বলে আমাদের কাছে কিছু মেসেজ আসছে। আপনি একটু বুঝাবেন দর্শকদেরকে যে আসলে টাকার ব্যাপারটা ইস্যু আনছে, শুধু ওই বিপদগামীদের কিছু কথা বলতে ছড়াচ্ছে, এটা বললে ব্যাংকের টাকা কি অ্যাভেলেবল কিনা। ভাই একটা জিনিস আপনাকে বুঝতে হবে, খবরদার এই ব্যাপারে আমাদের নতুন বিপ্লবী সরকারের কোনো দোষ দায়িত্ব কিছু থাকতে পারে না, যদিও তাদের দায়িত্ব এবং তারা এই জিনিসগুলো দেখছে নিশ্চয়ই। কিন্তু মনে রাখবেন যারা মন্ত্রিসভা গঠন, সরি ফর দি ল্যাঙ্গুয়েজ, মন্ত্রিসভা গঠন হয়েছে, তারপর আপনার 5 কোটি টাকা নিয়ে চলে যাচ্ছে। আপনার সমস্ত ব্যাংকগুলো খালি করেছে। যে কয়েকদিন ছিল তারা 3 মাস আগে কনভার্ট করেছে। তার আপনার ধরুন বাংলাদেশ ব্যাংকে আপনি কোনো গোল্ড আছে কিনা? আই ওয়ান্ট টু নো যে কি হয়েছে। যেটা কেনা ছিল সেটা আমরা জানি, এর আগে তামা হয়ে গেছে, বাইরে তামা দেওয়া, ভিতরে মাটি। আমরা জানতে চাই, এবং এর সবগুলো ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল ট্রাইব্যুনাল গঠন করার যেটা 5 বছর আগে ইউ আর উইথ মি আমি ঘোষণা করেছি, এদেরকে সমস্ত লোককে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল ট্রাইব্যুনালের আন্ডার নিতে হবে। নতুন তত্ত্বাবধায়ক সরকার যেটা আসছে বলি, ইন্টারিম গভর্নমেন্ট যদি বলি, আমরা বিপ্লবী সরকারও বলছি, এখানে তাদেরকে একটু সময় দিতে হবে। টাকাটা হয় কি, মূল টাকাটা সাপ্লাই কিন্তু আসে সেন্ট্রাল ব্যাংকে, সেটা হলো আমাদের বাংলাদেশ ব্যাংক। আরে বাংলাদেশের ব্যাংকে সালা চোর গুলো, বদমাশ গুলো, শয়তান বেড়ে গেছে, সব টাকা নিয়ে চলে গেছে, কারোর কোনো ছাড়াছাড়ি নেই। আমরা যাচ্ছি, আমরা খালি দীর্ঘদিন থেকে সংগ্রাম করিনি স্বৈরাচারের বিরুদ্ধে, আমরা ছাত্রদেরকে উজ্জীবিত করেছি। আমরা আসব বিনা পয়সায়, বিনা বেতনে আমার দেশকে করার জন্য যা করার দরকার আমরা করব, কাউকে ছাড়বো নাকি? এখন লোকাল যে ব্যাংক, লোকাল ব্যাংকগুলো লুটপাট করে নিয়ে তারা চলে গেছে। Where you get the supply of money? সুতরাং এখন অনেক সমস্যার ভিতরে একটা সমস্যা আছে তারল্যের সংকট, যেটা আমরা লিকুইডিটি বলি। এটা বেশি দিন থাকবে না স্যার, এটা ঠিক উপযুক্ত সময়ে অলরেডি মনে হয় সলভ হয়ে গেছে প্রবলেমটা। কারণ ওনার যে কর্ম মেধা, আপনি কি ইউনূস সাহেবকে শুধু বলবেন না নোবেল প্রাইজ? এই নোবেল প্রাইজ আমি দেখিনি, সারা জীবন যা দেখেছি তার কর্মদক্ষতা, আজকে সকালে ডক্টর শওকত আলী, আমাদের রেসপেক্টেড ফরেন মিনিস্টার যে মিস্টার ব্লিংকেন আজকে যেটা বললেন, আমি ওয়াশিংটনে থাকি, এইভাবে জুইসি একটা সরকার প্রধান, নতুন সরকার প্রধান নিয়ে এত সুন্দর করে গুছিয়ে চমৎকার সাহসিকতার সাথে একটা বক্তব্য দিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। আমি কিন্তু ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠান থেকে। দে আর অন টপ অফ ইট, অন দ্য টপ অফ ইট। এটাও কোনো, আরে ভাই অবাক হয়ে যাবেন আপনি, রাশিয়া চীন পর্যন্ত তাকে সবসময়, আগেও চীনে তো কতবার উনি গেছেন। So they love him very much. এবং আমাদের যে সমস্যা বা আমাদের লং টার্ম, আমাদের এখানেও অনেক ইনপুট থাকবে। আমি তো বললাম যে প্রত্যেকটা মন্ত্রণালয়ে একটা তদন্ত কমিটি গঠন করতে হবে। যে 15 বছর যে জঞ্জাল হয়েছে, প্রত্যেকটা মিনিস্ট্রিতে একটা তদন্ত কমিশন গঠন করতে হবে আন্ডার এ রিভলিউশনারি কমান্ড কাউন্সিল, যেখানে তারা অ্যাডভাইস করবে যে কাকে কাকে ধরতে হবে বা কাকে কাকে বলতে হবে। এটা যদি না করে আপনি শুধু একটা নির্বাচন দিয়ে চলে যান, না লিস্ট আছে, সব কথা তো বানানো শুরু করে দেন প্লিজ। হ্যাঁ, সব মন্ত্রণালয় আপনি কোনটা বাদ দেবেন? ডক্টর শওকত আলী এবং দর্শক, আমরা গরম বক্তব্য চলছে নতুন সরকারের পক্ষ বিপক্ষ এবং মোস্টলি পক্ষে। আমরা অভিনন্দন জানাচ্ছি, যেন কোনোভাবেই ওনাদের ফেল করার মতো কথা কেউ না বলেন, তাদেরকে আইনের কাট করে নেওয়া হবে। আমি এখানে আরেকটা জিনিস করি, যখনই কেউ এই বর্তমান সরকারের বিরোধিতা করবে, আপনি নোট করেন তাদেরকে ডাল মে কুছ কালা হয়। এরা এতদিন ভুক্তভোগী, আনন্দ ফুর্তি বিলাস করেছে, টাকা অর্থ পাচার করেছে, সহ্য হচ্ছে না, এখন সহ্য হচ্ছে না। 3 দিনও সময় দিচ্ছ না, 15 বছর কি কামাইলে তোমরা? I want to know. তাহলে ডক্টর শওকত আলী, আমরা সময় কথা এসেছি, আমরা একটি বিজ্ঞাপন বিরতি যাচ্ছি দর্শক, আমরা ছোট্ট একটা বিরতি পরে আসবো এবং এসে আমরা ওনাদের মেয়াদ কতকাল হবে সেটা নিয়ে কথা বলবো। ডক্টর শওকত আলী is here and we will discuss a lot about their duration of time, যে কতদিন সরকার থাকবে বা থাকছে বলে আমাদের ডক্টর শওকত আলী অর্থবিদ উনি মনে করেন। আমরা একটি ছোট্ট বিরতি যাচ্ছি, আমাদের সাথে থাকুন।
মা, আমি ড্রাইভে আছি, পরে কল করছি। ব্যস্ততা, একাকিত্ব। মা, কেমন আছো মা? ভালো। ওষুধ খেয়েছো? খেয়েছি, দুপুরে ওইটা আর রাতে ওই দুটো। মা কি ভুলভাবে ওষুধ খাচ্ছে? কর্তব্য, গোল্ডেন এজ হোম কেয়ার। দায়িত্ব, আপনার প্রিয়জনকে ভালো রাখা আমাদের দায়িত্ব। গোল্ডেন এজ হোম কেয়ার, আপনার সাথে প্রিয়জনের পাশে। সুপ্রিয় দর্শকবৃন্দ, সারা বিশ্ব থেকে যারা দেখছেন বা দেখবেন আগামীতে ইউটিউবে এবং ফেসবুকে, আপনাদের প্রত্যেকের দৃষ্টি আকর্ষিত করছি আমাদের লাস্ট 30 মিনিটস এপিসোড। আজকে ডক্টর শওকত আলী আমাদের প্রাউড গেস্ট। উনি অর্থনীতিবিদ, উনি শিক্ষাবিদ এবং উনি টক শো হোস্টের একজন স্টার। উনি এখন সেলিব্রিটি টু টক। এতদিন বলেছেন সরকার বিরোধী, এখন বলবেন সরকারের পক্ষে, বিকজ হি ইজ দ্য ভেরি ক্লোজ পার্সন টু আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি ওনার সাথে ওনাকে দেখেছি, আমিও আমার ডক্টর ইউনূসের সাথে অনেকবার দেখা হয়েছে। আমি ক্যাসিডিয়ান অ্যাসোসিয়েটের লবিস্ট হিসেবে কাজ করেছি। সেই সূত্রে লবিস্টের উনি ক্লায়েন্ট ছিলেন বলে লবিস্টদের সাথে আমি ঢাকায় ওনার অফিসে যাই। ওনার দুটো অফিসে আমি বসে ওনার সাথে কথা বলি। চমৎকার জ্ঞান কিছু নেই ওনার থেকে। ওনাকে আমি একটা কোশ্চেন করেছিলাম দর্শকবৃন্দ, ডক্টর মোহাম্মদ ইউনূসকে, যে ওনার সাথে আমার বেশ কয়েকবার সাক্ষাৎ হয়েছে এবং হোয়াইট হাউসে যখন উনি গোল্ড মেডেল নেন একটা ওবামা থেকে, আমাদের প্রাউড প্রেসিডেন্ট, ফর্মার প্রেসিডেন্ট ওবামা থেকে, বারাক ওবামা, তখন ঠিক মেডেলটা নিয়ে যিনি বেরিয়ে এসে আমি এবং রোকেয়া হায়দার, ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের প্রধান ছিলেন, আমরা দুজনে মেডেলটা টাচ করতে চাই এবং ওনার গলার এখানে টাচ করেছিলাম মেডেলটা। আমার সেই স্মৃতি কোনোদিন ভুলবো না। অ্যান্ড আই এম ভেরি প্রাউড দ্যাট হি ইজ আওয়ার আমাদের রাষ্ট্রনায়ক উনি এখন ইন্টার্ম গভর্নমেন্টের। আমি বলবো যেটা, যে আরেকটি কথা বলতে চাচ্ছিলাম, যে ওনার সাথে আমার কথা হয়েছে যখন আমি জিজ্ঞেস করেছিলাম যে সেলফোনের যে আইফোন যে শুরু হয়েছে, এটা বোধ হয় ডক্টর শওকত আলী, এটা বোধ হয় প্রায় 8-9 বছর আগে কথা বা 10 বছর আগে। উনি বললো যে সেলফোন, এই আইফোন তো এটা ফার্স্ট পেজ অফ দ্য বুক, তার মানে আরো কত কিছু আছে উনি বলছিলেন আমাকে। এনিওয়ে, আজকে আমরা যাচ্ছি এই পর্যায়ে, শেষের 20 মিনিট আমাদের 3টা সেগমেন্ট থাকে। আমি ডক্টর শওকত আলীকে জিজ্ঞেস করছি দর্শকবৃন্দ, আপনাদের জন্য এবং আমাদের জন্য, আমি নিজেও জানতে চাবো যে ল এনফোর্সমেন্ট গ্রুপ বাংলাদেশে যে সিকিউরিটি মেজরটা কিভাবে করছেন, কোথায় কোথায় লেক আছে, কোথায় পূরণ করা যায়, ব্রিফ যদি উনি কিছুটা বলতে পারেন। এবং সরকারের মেয়াদ বলা হচ্ছে 3 থেকে 6 বছর। যমুনা টিভি, আমি যমুনা টিভিকে অভিনন্দন জানাচ্ছি আজকে আমাদের মিলেনিয়াম টিভির আলাপন অনুষ্ঠান থেকে, বিকজ এই ছাত্রদের গণ অভ্যন্তরে যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাঝে কিন্তু যমুনা টিভি কিন্তু দে বিকাম স্টার অ্যাজ ওয়েল। কেউ এই মেয়েদের, এই যে আমার লোন দাঁড়িয়ে যাচ্ছে, যে আমাদের যে বাচ্চা মেয়েগুলা ছেলেগুলা যে প্রাণ দিল, তারা যমুনা টিভির কথা বলতে বলতে অনেকে মারা গেছে। আমি যমুনা টিভিকে আমি অভিনন্দন জানাই। জানি না কারা এটা মানিক, জানি না কারা এটা, বাট যমুনা টিভি বিকাম এটা ন্যাশনাল একটা মিডিয়াতে দাঁড়িয়েছে, তারা এই আন্দোলনের সময় যারা ভূমিকা রেখেছে। আমি বলবো সময়টা নিয়ে ডক্টর শওকত আলী আপনি কিছু বলবেন, এবং সিকিউরিটি নিয়ে। কারণ দেখেন 300 ডাকাত আওয়ামী পান্ডারা বলেছে নিউজে, বিভিন্ন আউটলেট এসেছে যে ডাকাত গুলোও নাকি আওয়ামী লীগ হায়ার করে দিয়েছে ডাকাতি করার জন্য। হোয়াট এ শেম, দিস ইজ নট দ্য টাইম টু ডু ডাকাতি বাংলাদেশে। এবং আমাদের মা বোনরা দাও খুন্তি নিয়ে তাদেরকে অলরেডি প্রতিহত করেছে। শোনেন, আমি একটা কথা, আপনি প্রথমে একটা কথা, সুন্দর কথা বলেছেন। শেখ হাসিনা স্বৈরাচারী ফ্যাসিস্ট, সে দাবি করলো যে আমি ডিজিটাল বাংলাদেশ করছি। ডোন্ট ফরগেট যে বাংলাদেশের প্রথম টেলিফোন সেলফোনটা কে হাতে দিয়েছে? দিস ইজ ডক্টর মোহাম্মদ ইউনূস। আমার এখনো মনে আছে, কারণ ওই মন্ত্রণালয়ের যে মন্ত্রী ছিলেন উনি আমার অত্যন্ত শ্রদ্ধা, এবং আই নো হিম ভেরি ওয়েল, আমি নামটা বলবো না। এই সময় বাংলাদেশের ল্যান্ড টেলিফোন ছিল, and you know that it is a very corrupted system. যে ল্যান্ড টেলিফোন নিতে হলে 14 বছর ওয়েট করতে হতো। গো বাবা, বিগ ওয়েট টাইম, and big long job। তারপরে শুধু টাকা দিতে হতো 14,000 টাকা দিতে হতো। এই জিনিসটাকে যখন ভাঙা হলো, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যখন এটা দিলেন গ্রামীণ ফোনের মাধ্যমে, তখন ল্যান্ড ফোনের মার্কেট চলে গেল, একদম জাদু করে চলে গেল। ফকিরের হাতে টেলিফোন সারাদিন। নিউ ইয়র্ক টাইমসে আমি এই নিউজ পড়েছি যে ফকিরের হাতে 2টো টেলিফোন থাকে, এবং স্যারকে জিজ্ঞেস করা হয়েছে, সেজন্যই বাংলাদেশের টেলিফোন ইউজার ইজ মোর দ্যান এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। এবং গ্রামীণ ফোনের মাধ্যমে উনি এটা করেছেন। এই ডিজিটাল বাণিজ্য শেখ হাসিনা দেয় না। এই জন্য আমি বলবো নতুন প্রজন্ম এবং যারা তথাকথিত বুদ্ধিজীবী ভাই সাহেব, ডক্টর শওকত আপনাকে থামাচ্ছি, আমাদের অনেক লোকজন শেয়ার করছেন, দেখছেন ফেসবুকে,
এবং ইউটিউবে কমেন্ট করছেন আপনারা এই বক্তব্য শুনে। দর্শক কিন্তু যারা আপনারা দেখছেন কমেন্ট করছেন, আপনাদের নামগুলো এত বেশি নাম বলা যাচ্ছে না। আমাদের বিভিন্ন আউটলেট এই আলাপন অনুষ্ঠানটি হচ্ছে মিলেনিয়াম টিভির একটি প্রতিষ্ঠা, একটি সাবজেক্ট। আমরা একটা অনুষ্ঠান করি, আমাদের এই অনুষ্ঠানটা কিন্তু মূল টেলিভিশনের ভিত্তি কিন্তু মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি 24। তো ওনারা নিউজ 24 ওনারা করছেন কি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছেন। তো অনেকে যারা কমেন্ট করছেন আমাকে এবং দর্শক স্পেশালি গেস্টকে, আপনাদেরকে অশেষ ধন্যবাদ। পরবর্তীতে আমরা নামগুলো আরেকদিন আরেক অনুষ্ঠান আমরা গুছিয়ে সবার নাম দিয়ে একটা সুন্দর এপিসোড করবো। প্লিজ গো হেড। না, আমি যেটা বলছিলাম যে এই যে ডিজিটাল বাহাদুরি উনি দেখে গেল, আই এম ভেরি শক যে বাংলাদেশের একজন মানুষকে এই কথা বলতে পারলো না। সাবধান, কিন্তু আমরা আসছি ভাই, আর আমরা না আসলেও বিদেশ থেকে জবাব কিন্তু দিয়ে দেবো। খবরদার, বাংলাদেশের ফার্স্ট সেলফোন, আমি নিজে নিউ ইয়র্ক টাইমসে পড়ছি যে নাও এ বেগার ইউজিং দিস সেলফোন, তার ঝুলির ভিতরে পয়সা, এটা মনে আছে না? এইটা যখন করা হলো তখন সেই সময়কার সরকার দারুণ বিপদে পড়ে, কারণ টেলিফোন ইন্ডাস্ট্রি ইজ দি বিগ ইন্ডাস্ট্রি এন্ড করাপশন ছিল আগে থেকেই। এইটা নষ্ট করে ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং কেউ তাকে ছাড় দিইনি, তারপরও তিনি এই কাজটা করে গেছেন। হঠাৎ করে আমি শুনলাম যে আপনার মাননীয় এসে ঘোষণা করলে আমি ডিজিটাল বাংলাদেশ করছি, অথচ উনি গ্রামগঞ্জের মানুষ, গরিব মানুষ সবার হাতে টেলিফোন দিয়েছে। সো ডিজিটাল বাংলাদেশের ফাউন্ডার নট স্বৈরাচারী হাসিনা, দিস ইজ মোহাম্মদ ডক্টর ইউনূস। আমাদের সৌভাগ্য যে তিনি বয়সের এই পর্যায়ে এসে আমাদের পুরো বাংলাদেশের খবধান, আমি সবাইকে বলে দিচ্ছি, আমরা এখনো বেঁচে আছি, ওই ইতিহাস আমাদের মাথায় আছে। ইয়ারকি মারার দিন শেষ। এটা রেভলিউশনারি গভর্নমেন্ট, এই গভর্নমেন্টের কাজ করতে দিতে হবে, সুযোগ দিতে হবে। আপনি পারলে সহযোগিতা করবেন, সাজেশন দেবেন, আদারওয়াইজ শাটডাউন, শাট আপ। তবে আমার একটা কথা, যেটা আপনি বলছেন, আমি কি বলবো, দেখেন সমস্ত ক্ষেত্রে আপনি সিকিউরিটির কথা বলছেন, বিজেপি, আরে বিজেপি তো যখন ওই তাদের পোশাক চেঞ্জ করায়, আই এম দি ফার্স্ট পারসন, আমি বলেছি পোশাকের সাথে ভারতের পোশাকের মিল রয়ে গেছে, জাস্ট টেক আউট দ্য ড্রেস। তারপরে এটা স্বাধীনতার পরে ইপিআর থেকে, যার সাথে আমরা লড়াই করেছি একই সাথে স্বাধীনতা যুদ্ধের সময়, ইপিআর থেকে বিডিআর করা হয়েছে। এটা বঙ্গবন্ধু বা শেখ মুজিব, আপনি যাই বলেন না কেন, বলেন ভাই, আমার কোনো আপত্তি নেই, উনি কিন্তু এটা গ্রহণ করছেন বিডিআর। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এটাকে বিডিআর বলছে, আমরা ওই নাম চাই, বিডিআর। ইপিআর থেকে বিডিআর, দুটো লোক, দুটোই দুই আধুনিক বাংলাদেশের জন্মদাতা। আপনি একটা লিস্ট দেখলাম ডক্টর শওকতের, একটা ড্রেস পর্যন্ত চেঞ্জ করতে হবে, আর ট্রেনিং, তাহলে আর কি কি চেঞ্জ করতে হবে এর সাথে? আপনি কি বিরাট লিস্ট তো আপনার 20 লিস্ট দেখেন। মিলিটারি যে কারিকুলামটা লেখা হয়, আমি একজন প্রফেসর হিসেবে আমার 25 পৃষ্ঠার কারিকুলামটা লিখতে হয় এভরি সেমিস্টার। এদের কারিকুলামটা লেখা হয়েছে ইন্ডিয়া থেকে। আই মাস্ট টু নিড টু নো হোয়াট দ্য ড্যাম থিং ইন দিস কারিকুলাম, ইন দিস সিলেবাস। এটা রিট্রেনিং দিতে হবে, ফ্রেশ করতে হবে। যেগুলো লোক, যে আর্মি এখনো তাদের মাথায় ভূত আছে, কিক দেম আউট, উই ডোন্ট নিড হিম। সে একই জিনিস বিজেপি, কোন কারণে বিজেপি কি বর্ডার গুলো আমার খুলে দিল? অরক্ষিত বর্ডার লেখে তুমি, নো বাবু ইউ মেক মি ক্রেজি নাও। অরক্ষিত রেখে বর্ডার, চারিদিকে ভারত, তুমি চলে আসলে বাদ দিয়ে ঢাকা এসে, মানে কে অর্ডার দিয়েছে, কে মানুষকে খুন করেছে, এবং কতজন বিডিআর আসছে? আমি বারবার বলেছি এখান থেকে যে তোমরা কমান্ডকে ডিফাই করবা। আমি বলিনি, ইট ইজ অন দ্য রেকর্ড। কত মাস আগে আমি বলে দিয়েছি যে আমি ক্যাপ্টেন, লেফটেন্যান্ট, সেকেন্ড লেফটেন্যান্ট, কর্নেল, সেকেন্ড কর্নেল, মেজর, এগুলো তোমরা তোমাদের কমান্ড ডিফাই করবা। কারণ তুমি যখন চাকরিতে এসেছিলে তখন বলা হচ্ছে তোমাদের চাকরি একমাত্র চাকরি ভাই, যে তুমি বলেছো এই দেশের সংবিধান এবং ভূখণ্ডের জন্য আমি জীবন দেবো। দেয়ার আর নো জব, there is no any kind of oath taking ceremony যেখানে মানুষ এই কথা বলে। নাম্বার 1। নাম্বার 2 লেখা আছে যে আমার কমান্ডার যদি কোনো ইলিগাল কমান্ড করে আমাকে, আমি কোনোদিন এটা মানবো না। তোমরা করেছো, তোমাদের ছোটখাটো বিচার হবে না। ওরা খুব ট্যালেন্টেড মানুষ, কিন্তু ইয়ং অফিসাররা খুবই ট্যালেন্টেড। বিডিআর এর সাবজেক্টের সাথে ডক্টর ক্যাশ দে অফিসার, ক্যাশ দে, মানে শওকত আলী বিডিআর এর সাথে সাথে। আপনি কি মনে করেন? আমি মনে করি, আমি মনে করি মিলিটারি যে পুলিশ, নাম্বার 1 পুলিশ যে তাণ্ডব চালিয়েছে আগেও, বাট এই ঠিক আন্দোলনের সময় যা করেছে তারা, বন্দুকের গুলি প্রত্যেকটা ছাত্রের বুকে তাক লাগিয়ে দিয়েছে, লাগিয়ে। এই ছেলেগুলা যারা মারা গেল তাদের জন্য তো আমরা দোয়া করছি, করব। কিন্তু এই পুলিশগুলো হঠাৎ চলে গেল যে রাজপথে ফেলে, সব যখন দেখলো যে তারা গণভবন দখল হয়ে গেছে, প্রধানমন্ত্রী
পদত্যাগ করে চলে গেছে, পুরা গণভবন দখল হয়ে গেল। এই পুলিশ বাহিনী এটি কি যুবলীগ, আওয়ামী লীগের যুবলীগ এবং ছাত্রলীগ দ্বারা গঠিত পুলিশ ছিল বলেই অফকোর্স সব চলে গেল। 25 to 30% ছিল যুবলীগের নির্ধারিত এজেন্ডা বাস্তবায়নের জন্য। সবাই চলে গেলে কত তাদের চাকরি ছেড়ে ফেলিয়ে চলে গেল, সবাই বেতন করে দিল। লোক সব পুলিশ, আমি পুলিশকে দেখেছি, অনেক পুলিশ ছেলেপেলেদের হাক দিয়েছে, এমনকি তাদের নিজেদের পানিটা বাচ্চাদেরকে দিয়েছে। সব পুলিশ এটা করিনি। আমি জানি না ওয়াকারুজ্জামানের হাতে ব্লাড, আমি বলেছি অনেক আগে এখানে, আমি ওয়াকারুজ্জামান সাহেবকেও সেই সময় অনুরোধ করেছিলাম যে ব্রাদার প্লিজ খবরদার গুলি চালিও না। উনি এখন বলছেন যে আমরা 5 জন লোক আহত হয়েছে, কিন্তু দোষ দিয়েছে তিনি পুলিশকে, বিজেপির কথা বলিনি, র্যাবের কথা বলিনি। এটা সামথিং রং, এটা সাবজেক্ট টু ইনভেস্টিগেশন যে উনি এটা করলেন। এই যে মিলিটারির কথা ওইভাবে শোনা না গেল, কিছু তো করেছে। হ্যাঁ করেছে। তো পুলিশদের যে দায়িত্ব দেওয়া হয়েছে, পুলিশদের কমান্ড দেওয়া হয়েছে, তার ভিতরে অ্যাজ ইউ সেড এর ভিতরে সব থেকে বড় নস্বাত করার যে কাণ্ডটা ছিল সেটা হচ্ছে পুলিশদের লো ক্যাটাগরি যারা ফুট পুলিশ বলে বা টহল পুলিশ বলে, তাদেরকে দিয়ে এই কাণ্ডটা করা হয়েছে। সুতরাং পুলিশরা ভয়ে চলে গেছে, বিশেষ করে ওই একটা ফাঁড়ি যে পুড়ি দেওয়া হলো, 14 জন না 24 জন পুলিশ মারা গেল, এর ফলে তারা ভয় পেয়ে সরে চলে গেছে। এবং তাদের গায়ে একটা অনেক আগে থেকে এই দোষটা ছিল। এই ভয়টাকে তাদের আগে ছিল না, না আগে থাকলেও ওয়াকারুজ্জামান যেভাবে কথাটা বলেছে এটা সেনাপতির কথা না, যে আমরা কিছু করিনি, পুলিশ করেছে। আর বিজেপি কি জন্য নিয়ে আইলে ভাই তুমি? কমান্ডার ইন চিফ, মানে লিসেন, যদিও উনি তো বললে হবে না, কারণ আমরা দেখেছি উনি কারফিউ দিয়েছেন, আমরা দেখেছি মিলিটারিরা বলেছে প্রকাশ্যে মাইক দিয়ে যে দেখা মাত্র দেখা মাত্র গুলি করা হবে। কাদের বললা তোমরা তাই করলে? সেটার জন্য একসময় ইনভেস্টিগেট হওয়ার জন্য আপনি দাবি জানাচ্ছেন, সেটাকে আমি সমর্থন জানাই। ওয়াকারুজ্জামান কোন ক্রমে এই ক্ষমতায় থাকতে পারবে না। আমরা প্রেসিডেন্টকে বলতে পারছি না টেকনিক্যালি হি হ্যাজ নো রাইট টু স্টে ইন বঙ্গভবন এন্ড গিভিং দ্য অর্ডার। এবং স্যারকে আমি বলবো, সেনাপতির কথা বলছি, আমি আপনাকে থামাচ্ছি না, যে জেকব মিল্টনের কথা বারবার বলছি কেন, হি ইজ অলসো প্যাট্রিয়টিক। উনি স্টেট ডিপার্টমেন্টকে বললেন কথাটা, তার ওই ভাষণের সাথে সাথে যখন ওই ডক্টর ইউনূসের কথা বলছিলেন যে ওনাকে প্রধান উপদেষ্টা করে একটা ব্যবস্থা করা হোক, ঠিক তার সেকেন্ড কোশ্চেনটা ছিল যে এই 3 বাহিনীর প্রধান, সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনী এবং বিমান বাহিনী, 3 জনের হাতে কিন্তু রক্ত রঞ্জিত, তাদের মাধ্যমে কিভাবে একটা সুষ্ঠু কিছু তারা আবার বিচার, তারা নিজেরাই সরকার বলেন আর রেভলিউশন যেটাই আপনি বলেন, এরকম কোশ্চেন করার পর ডক্টর সঙ্গে আমি হতভম্ব হয়ে গেছি। এটা তো স্বাভাবিক। দ্যাট কোশ্চেন ওয়াজ সো ভ্যালিড। লিসেন, চপ্পুকে আমি এখনো অনুরোধ করছি যে স্যার নেভার, চপ্পুকে মহামান্য বলবেন না, আপনি কোনো অধিকার নেই। আর চপ্পুর সামনে আপনি স্যার বলবেন না, চপ্পুর ওখানে যাওয়ার পরে চপ্পু উঠে দাঁড়াবে, আপনি দাঁড়াবেন না। স্যার আপনি আমাকে নিয়ে গেছেন, রাষ্ট্রীয় নিয়ম নীতি যাই থাক না কেন, নিয়ম নীতি ভঙ্গ আছে। নিয়ম নীতি শেখ হাসিনা মানেনি, নিয়ম নীতি মেনে হাসিনাকে ফেলাই দেওয়া হয়নি, নিয়ম ভেঙেই ফেলানো হয়েছে। লিসেন, মানে নিয়ম নীতি যে না এটাও ডিকশনারিতে আছে। হোল্ড অন 1 সেকেন্ড। এখানে স্যার আপনি আমাকে সাথে করে নিয়ে গেছেন বহু মিটিং, বহু জায়গায়, ইনক্লুডিং প্রেসিডেন্ট ক্লিন্টন। আপনার যে মর্যাদা, সেই মর্যাদাকে কোনো ক্রমেই নস্বাত করে দেওয়া যাবে না। চপ্পুকে উঠে দাঁড়াইতে হবে। সে কি আছে, সে তার টাইটেল কি আছে আছে। আপনি গঠন করলেন রেভলিউশনারি কমান্ড কাউন্সিল, আমাদের দেখা না করলেই তো হয়। রাষ্ট্রপতির কোনো দায়িত্ব, তার কোনো অর্ডার আমরা নিতে চাইনি, আপনি নেবেন না বা আপনার পরিষদ নেবে না। তারা যদি অর্ডার নেয় তাহলে ছাত্র সমাজের কাছ থেকে অর্ডার নিতে হবে। ছাত্র বন্ধু, যারা জীবন দিয়েছে, এবং এই যারা জীবন দিয়েছে প্রত্যেকটা ফার্স্ট জেনারেশন। চপ্পু বলেন প্রেসিডেন্ট শেখ হাসিনা পায়ে ধরালো, আমার উনি তো পায়ে ধরালো। আপনি পায়ে না ধরলেও এতদিন পরে তাকে পায়ে ধরানো হবে। আপনি পায়ে ধরতেন উনি। ভাই একটা কাজ শোনেন, আপনি এই যে পরিবারগুলো মারা হয়েছে, হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, ডোন্ট ফরগেট 30টা বাচ্চাকে মারা হয়েছে, এই প্রত্যেকটা ফ্যামিলিকে আপনার ক্ষতিপূরণ তো দিতে হবে, আর অ্যাটলিস্ট 2 জেনারেশন তাদেরকে চাকরি দিতে হবে। পরিষ্কার কথা। দাবি আপনি দেখেছেন কি? আরে লিখেনি, মুখে যা আসছে সেগুলো আমি বলে দিচ্ছি। এই শহীদ পরিবারগুলো লিখিত আকারে দিবেন। এই অফকোর্স শহীদ পরিবারের প্রত্যেককে চাকরি দিতে হবে। আমার বোনগুলো যেন খালি হাতে তারা ফিরে না যায়। সেপ্টেম্বর মাসে ডক্টর ইউনূস আমাদের আজকে প্রধান উপদেষ্টা, সরকার প্রধান হিসেবে
সম্ভাবনা উজ্জ্বল যে প্রত্যেক বছর আসেন সেপ্টেম্বরে জাতিসংঘে যে প্রোগ্রাম হয়, সারা বিশ্বের নেতারা আসেন। আই বিলিভ, আই এম ভেরি অপটিমিস্টিক যে আমাদের বাংলাদেশের সরকারের পক্ষ থেকে সরকার প্রধান আসবেন। সেই সময় আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? না, আমার কথা হচ্ছে যে তার থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস উনিকে সিজিআই বলা হয়, ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ, এটা উনি কখনো ইয়ে করেন না। যখন তিনি সিজিআইতে আসেন তখন সুযোগ মতো যান উনি ইউনাইটেড নেশনস, কারণ উনি ট্রাস্টি বোর্ডের মেম্বার, উনি ওই জায়গায় সবসময় আসতেন, উনি প্রতিকূলতার মাঝেও আসতেন। তখন দেখা যাবে কি করা হয়। আমরা তো তাকে রিসিপশন দিয়েছেন, ইউ আর উইথ মি, আমরা ওই অনুষ্ঠানে আপনাকে আমি বাগের বাচ্চা বলেছি। যখন চ্যান্সেলার্স গোল্ড মেডেল দেওয়া হয়, আমি স্যার নিজেই বলে শওকত তুমি আমার পরিচয়টা তুলে ধরো, তখন এটা ছিল ইয়র্ক কলেজে চ্যান্সেলার। আরে ভাই, কমপক্ষে তো 500 পিএইচডি হোল্ডার ছিল জনতার ভিতরে। আমি সৌভাগ্য হয়েছিল, স্যার বলে যে তুমি আমার প্রাথমিক পরিচয়টা তুলে ধরো, তো আমি দিয়েছিলাম, আমাদের রেকর্ডে ভিডিও আছে। আর 2010 সাল থেকে 13 সাল পর্যন্ত যে আমরা প্রত্যেকদিন মাঠে ছিলাম স্যারের সম্মানের জন্য হাসিনার বিরুদ্ধে, তার লেটেস্ট কনক্লুশন আমি দিই আরেকটা রিসিপশন, সেটা আপনারা দেখেছেন, ওইটা ছিল আপনার লাগোটিয়া কলেজ। তো আমরা এটা গুলো করেছি, আমাদের অভিজ্ঞতা আছে। স্যার যদি বলেন যে শওকত তুমি জিনিসগুলো দেখাশোনা করো, অফকোর্স আই উইল ডু, এবং আমাকে না বললেও আমি এটা করবো যে তার মান সম্মান রক্ষা। যে আমাদের স্যার উনি আমার ডাইরেক্ট টিচার, কোন রকম এদিক ওদিক যাতে না হয়। না ডক্টর শওকত, নো ডাউট অ্যাবাউট ইট, সারা যুক্তরাষ্ট্র আমি নিজে সহ সবাই জানে, অনুষ্ঠানের মাধ্যমেও জানে আপনার সাথে ওনার স্থান এবং টিচার এবং ছাত্রের সম্পর্কটা সারা যুক্তরাষ্ট্র জানে, আলহামদুলিল্লাহ। বাট আপনাকে আমার অনেক সাজেশন আছে, আমাদের অনুষ্ঠান টেলিভিশনে বলা যাবে না ডক্টর, অফকোর্স নট না, সবাইকে রিফ্রেশার ট্রেনিং দিতে হবে, এদের মগজ ধোলাই দিতে হবে। ভাই আমি দর্শক, আমাদের অনুষ্ঠানে আমরা শেষ পর্যায়ে যে আলোচনা শুরু হয়েছে ডক্টর শওকত আলীর সাথে, এটা তো 3 ঘন্টা শেষ হবে না আমাদের। আমরা আগামী সংখ্যায় সব চ্যান্সেলর আমরা আজকে ঘোষণা দিচ্ছি, কিছু প্রোগ্রাম আমরা এপিসোড আমরা নতুন করে করব, এক সপ্তাহ একটাই রাখবো না। আমরা হয়তো ডক্টর শওকত আলী থেকে আমরা মাল্টিপল প্রোগ্রাম করার প্ল্যান করছি। আপনারা ভাইরাল করে দেন এই বক্তব্য, খুবই এক্সপেন্সিভ। আপনারা সবাই দোয়া করবেন নতুন সরকারের জন্য, আমাদের জন্য, আমাদের টেলিভিশনের জন্য, জন্য। আমরা আজকের অনুষ্ঠানে একদম শেষ লগ্নে আমরা আজকের অনুষ্ঠানে আমাদের অতিথি, আমাদের প্রাউড ব্রাদার, ইকোনমিস্ট, শিক্ষাবিদ, এবং উনি আমাদের যতগুলো সেমিনার করেছি লাস্ট 20 ইয়ার্সে, প্রত্যেকটা ডক্টর শওকত ওয়াজ দেয়ার টু হেল্প আস। দর্শক, আমরা যাওয়ার আগে আরেকটা ঘোষণা দিচ্ছি, ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিদের আমি এক্সিকিউটিভ ডাইরেক্টর ফ্রম ইউএসএ, আমাদের ডক্টর হাসান ইজ দ্য প্রাউড প্রেসিডেন্ট ফর ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ। আমাদের রেসিডেন্স হচ্ছে 12, 13, 14, 12, 13, 14 অগস্ট ইন টরন্টো। ম্যাটার অফ ফ্যাক্ট, এই অনুষ্ঠান শেষ করে আমরা এইভাবেই টরন্টো দিকে রওনা হবো। আমরা বাইরে রোডে ইনশাআল্লাহ দোয়া করবেন। আমরা সেই কনফারেন্সে কিছু কথা বলবো, সেখানেও আমাদের জালামাই বক্তব্য রাখবেন। আমাদের উনি একটা সাবজেক্টের চেয়ারম্যান, ওখানে বক্তব্য রাখবেন। 50টা দেশের, প্রায় 50টা দেশের প্রতিনিধি সেখানে আসবেন কথা বলার জন্য। অ্যান্ড মোস্টলি সাবজেক্ট ইজ কারেন্ট সিচুয়েশন অফ বাংলাদেশ। বাবা আমি 1 মিনিট, এবং আমাদের যুক্তরাষ্ট্রের রাজনীতি থাকবেই। বাবা একটু ধার করি 1 মিনিট, আমি বলে দিই, আমি সবাইকে যেভাবে প্রথম থেকে রিকোয়েস্ট করছি, আপনারা বর্তমান যে সরকার, তার যে মন্ত্রী পরিষদের বিরুদ্ধে হঠাৎ করে এত ক্ষেপে যাওয়ার কোনো দরকার নাই। চারিদিকে বিপদ, দেশের ভিতরে বাইরে। ডক্টর ইউনূস প্রথম যে কাজটা করেছে, যেটা আপনারা দেখেন কথা বলেছেন অন্যভাবে, যে বাংলাদেশের ভিতরে যদি কোন রকম হস্তক্ষেপ করে ইন্ডিয়া, তাহলে তার 7 সিস্টার চলে যাবে। আমরা সেই প্রত্যাশা রেখে ভারত যেন আমাদের কোন রকম সমস্যা না করে, give them a chance to work. ইন্টার্ম গভর্নমেন্টকে সবাই সহযোগিতা করুন, বাংলাদেশ সাবাস বাংলাদেশ বলার অভ্যাস করতে পারে। এই বলে আজকের অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ হাফেজ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ডক্টর ইউনূস জিন্দাবাদ।